নমস্কার, আমি দেবাশিস চক্রবর্তী আপনাদের মাঝে আবার এসেছি। আমার কমেন্ট বক্সে প্রচুর আপনাদের মন্তব্য পাচ্ছি। কখনো কখনো চেষ্টা করছি সেই মন্তব্যগুলোর উত্তর দেওয়ার, কিন্তু কিছু কিছু মন্তব্যর উত্তর দিচ্ছি না ইচ্ছা করেই, কারণ এই মন্তব্যগুলি নিয়ে আমি পরবর্তীকালে বিশেষ ভিডিও বানাবো যেগুলি আপনাদের কাজে লাগবে। আজকে আমাদের আলোচনার বিষয়, যেসব শিক্ষক আনট্রেন্ড হিসাবে জয়েন করেছেন, যদিও এই মুহূর্তে সবাই ট্রেন্ড হয়ে জয়েন করেন, কিন্তু পুরনো শিক্ষকদের ক্ষেত্রে অনেকেই আনট্রেন্ড অবস্থায় বিদ্যালয়ে চাকরিতে জয়েন করেন, পরবর্তীকালে ট্রেনিং করেন, বিএড উত্তীর্ণ হন। তা সেক্ষেত্রে তাদের ইনক্রিমেন্ট পাওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা কী, এটা নিয়ে আলোচনার জন্য আজকে আমি আবার এসেছি স্যারের কাছে। শ্রী দেবাশিস সরকার আমাদের মধ্যে আজকে আছেন। নমস্কার স্যার। এই ব্যাপারে যদি এই আনট্রেন্ড টিচাররা যখন ট্রেনিং কমপ্লিট করছেন, সেক্ষেত্রে তাদের ইনক্রিমেন্ট পাওয়ার নিয়মটি কি, সেটি নিয়ে যদি আপনি একটু ব্যাখ্যা করেন। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন। আমাদের এইখানে শিক্ষকদের ক্ষেত্রে যেহেতু টিচার্স ট্রেনিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তো রূপায় 81-তে প্রথমবার এই বিষয়টা আনা হয়, যে বলা হয় যে সমস্ত শিক্ষক যাদের বিএড থাকবে না, তারা যে অ্যানুয়াল ইনক্রিমেন্ট যেটা হয় সেটা পাবেন না। তারপরে এটা রূপা 90-তে এসে এটা সামান্য পরিবর্তন করা হয়। সেখানে বলা হলো যে 5 বছর পর্যন্ত এই সুযোগটা তারা পাবেন, অর্থাৎ 4টে অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে। আর তারপরে যতদিন পর্যন্ত বিএড কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত এই ইনক্রিমেন্ট বন্ধ থাকবে। আর যে বছরে তিনি বিএড পাস করবেন, সেই বছরে যেদিন লাস্ট ডেট অফ এক্সাম হবে বিএডের, সেই তারিখ থেকে তিনি এলিজিবল হবেন নর্মাল ইনক্রিমেন্ট পাওয়ার জন্যে। এই রকমভাবেই চলে আসছিল। তো পরবর্তীকালে একটা কোর্ট কেসের পরিপ্রেক্ষিতে এটা একটা গভর্নমেন্ট অর্ডার বেরোয়, এবং তাতে বলা হয় যে আমাদের 1/1/2013 থেকে 1/7/2015 এই সময়সীমার মধ্যে যে সমস্ত শিক্ষকদের এরকম ইনক্রিমেন্ট লস হয়েছে, তারা সেই লস্ট ইনক্রিমেন্টগুলো তারা এই সুযোগটা পাবেন। এখন এটা যদি আপনি একটা কোনো ক্যালকুলেশন দিয়ে এটা দেখাতে পারেন, তাহলে আমার মনে হয় আমাদের দর্শকদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হবে। ধন্যবাদ স্যার। আমি এবারে একটা উদাহরণ দিয়ে একটু দেখানোর চেষ্টা করি যে এই আনট্রেন্ড থেকে ট্রেন্ড হলে তারা কিভাবে ইনক্রিমেন্টটা পাবেন, নতুনভাবে তাদের ইনক্রিমেন্ট চালু হবে, এবং ওই লস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে কিভাবে সেই ইনক্রিমেন্টটিকে আবার নতুনভাবে রেস্টোর করা যাবে, এগুলো নিয়েও আমি একটু আলোচনা করব। ধন্যবাদ। মূল বিষয়ে যাওয়ার আগে জানিয়ে রাখি, বর্তমানে সর্বভারতীয় স্তরে এনসিটি নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয় শিক্ষক পদের আবশ্যিক যোগ্যতা হল বিএড বা সমতুল্য প্রশিক্ষণ। সেই জন্য এসএসসি এর বর্তমান নিয়ম অনুযায়ী কোনো আনট্রেন্ড প্রার্থী শিক্ষক পদে যোগদান করতে পারবেন না। তবে যেসব আনট্রেন্ড শিক্ষক আগে যোগদান করেছিলেন, এই আলোচনা শুধু তাদের জন্য। আমি চাকরিরত শিক্ষক পদের সাথে বিএড প্রশিক্ষণের সম্পর্ক বোঝানোর জন্য পাস, অনার্স ও পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের ক্ষেত্রে 6টি উদাহরণ দেব। প্রতিটি যোগ্যতার ক্ষেত্রে একজন চাকুরিকালে কখনো বিএড প্রশিক্ষণ নেননি বা সুযোগ করে উঠতে পারেননি, অন্যজন চাকুরিকালেই বিএড উত্তীর্ণ হয়েছেন। এক্ষেত্রে রূপা 90 পরবর্তী সাধারণ নিয়মটি হল, আনট্রেন্ড শিক্ষকরা পদে যোগদানের 5ম বছর পর্যন্ত, অর্থাৎ পরবর্তী 4টি বছর অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাবেন। তবে এই সময়ের মধ্যে তাকে বিএড উত্তীর্ণ হতে হবে। তা সম্ভব না হলে তার অ্যানুয়াল ইনক্রিমেন্ট বন্ধ থাকবে। এক্ষেত্রে প্রথম নিয়ম, ওই সময়ের মধ্যে বিএড উত্তীর্ণ হলে বিএড পরীক্ষার শেষ দিনের পরের দিন তার বন্ধ হওয়া ইনক্রিমেন্ট চালু হবে। দ্বিতীয় নিয়ম,
এই সময়ের মধ্যে বিএড উত্তীর্ণ না হলে যোগদানের 10 বছর পর তাকে বিএড উত্তীর্ণ হিসাবে গণ্য করা হবে এবং পরের বছর 1 জুলাই তার বন্ধ হওয়া ইনক্রিমেন্ট চালু হবে। তবে ইতিমধ্যে আগের বছর 10 ইয়ার্স ইনক্রিমেন্টটি তিনি নির্ধারিত নিয়মেই পাবেন। প্রথমে আমি একটি উদাহরণ বিস্তারিতভাবে আলোচনা করব যিনি কখনো বিএড করেননি। এই পর্বে 6টি উদাহরণকে আমি 2টি সেটে ভাগ করেছি। প্রতি সেটে পাস, অনার্স ও পিজি স্কেলের বেতন বিন্যাস দেখিয়ে বোঝানোর চেষ্টা করব আনট্রেন্ড শিক্ষকদের বিএড ডিগ্রি কীভাবে বেতনকে প্রভাবিত করে। তুলনার সুবিধার জন্য ধরে নিচ্ছি সব ক্ষেত্রে শিক্ষকরা রূপা 2009-এর অধীনে যোগদান করেছিলেন এবং 1/1/2016 তারিখে অপশান দিয়ে রূপা 19 বেতনক্রমের আওতায় এসছেন এবং পরবর্তীকালে রূপা 19-এর বেতনক্রমে 10 ইয়ার্স ইনক্রিমেন্ট পেয়েছেন। সেট 1 পাশাপাশি 2টি এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2। প্রথমজন আদৌ বিএড উত্তীর্ণ হননি, দ্বিতীয়জন কিন্তু বিএড পরীক্ষা দিয়েছেন এবং পাশ করেছেন 31শে আগস্ট 2010। তারা যোগদান করলেন, তাদের যোগদানের বেতন 12,750 টাকা পাস গ্রাজুয়েট স্কেল অনুযায়ী। এবারে দ্বিতীয় বছর থেকে প্রথম 4টি বছর কিন্তু প্রথমজন পাবেন, দ্বিতীয়জনও পাবেন, কিন্তু প্রথমজনের ক্ষেত্রে বিএড পরীক্ষায় না বসার জন্য ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাবে, কিন্তু দ্বিতীয়জনের ক্ষেত্রে ইনক্রিমেন্টে ব্যাঘাত ঘটবে না, কারণ তিনি ইতিমধ্যেই বিএড উত্তীর্ণ হয়ে গেছেন। এরপরে অপশানের পালা, অর্থাৎ রূপা 9 থেকে রূপা 19-এর সুইচ ওভার। অপশান দেওয়ার ফলে হলো দেখুন, এই 4100 গ্রেড পে PV3 থেকে লেভেল 11-এ চলে এলো প্রথমজন, দ্বিতীয়জন PV3 গ্রেড পে 4100 থেকে লেভেল 11-এ চলে এলেন এবং এক্ষেত্রে হিসাবটা করা হলো পূর্ববহিত আগে যা বেসিক পে ছিল তাকে 2.57 দিয়ে গুণ করে যেটা হলো এবং সেটা রূপা 19-এর লেভেলে গিয়ে যেখানে ফিট করলো। প্রথমজন বিএড করেননি, তাই তার কোনো ইনক্রিমেন্ট পাননি, কিন্তু দ্বিতীয়জনের ইনক্রিমেন্ট পেয়ে গেছেন। 10 ইয়ার্স ইনক্রিমেন্ট কিন্তু দুজনেই পেয়েছেন। একাদশ বছর থেকে প্রথমজনের ইনক্রিমেন্ট চালু হয়ে গেল, দ্বিতীয়জনের ইনক্রিমেন্টে কিন্তু যেমন চলছিল তেমন চলতেই থাকলো। সব মিলিয়ে দেখা যাচ্ছে প্রথমজনের 10 বছর চাকরিতে 4টি ইনক্রিমেন্ট পেয়েছেন, 6টি ইনক্রিমেন্ট তিনি হারিয়েছেন, কিন্তু দ্বিতীয়জন কোনো ইনক্রিমেন্টই হারাননি। এর কারণে দুজনের বেসিক পের পার্থক্য 9,260 টাকা, এই 47,630 এবং 56,890 এর যে তফাৎ। যদি কোয়ালিফিকেশন পরিবর্তন হয়, পাস গ্রাজুয়েট থেকে অনার্স গ্রাজুয়েট করে দেওয়া হয়, তাহলে একই থাকবে, শুধু পেগুলো চেঞ্জ হয়ে যাবে এবং ডিফারেন্সটা কিন্তু বদলে যাবে। যদি এটাকে পোস্ট গ্রাজুয়েট করে দেওয়া হয় তাহলে দেখুন সবই একই আছে, শুধু পেগুলো চেঞ্জ হয়ে গেছে, ডিফারেন্সটাও কিন্তু বেড়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমি সেট 2-তে যাই। তফাৎ শুধু এক জায়গাতেই, দ্বিতীয়জন এই প্রথম 4 বছরের মধ্যে বিএড উত্তীর্ণ হতে পারেননি, প্রথমজনের ব্যাপারটা একই রকম আছে। এবার কি হয় দেখুন, প্রথমে তারা যোগদান করেছেন, যোগদানের সময় তাদের বেতন ছিল প্রথমজনের যা ছিল, দ্বিতীয়জনেরও তাই, 12,750 টাকা। এবারে প্রথমজন যদি এটা ইনক্রিমেন্ট দেওয়া হয়, প্রথম 4 বছর কিন্তু ইনক্রিমেন্ট পাবেন। এবার খেয়াল করে দেখুন তফাৎটা এইখানে। লাস্ট ডেট অফ এক্সাম 31 আগস্ট 2014, অর্থাৎ এই 2 বছর ইনক্রিমেন্ট কিন্তু দ্বিতীয়জনের লস হলো। 1 সেপ্টেম্বর গিয়ে তিনি বিএড কমপ্লিট করার জন্য এইখানে গিয়ে তার কিন্তু ইনক্রিমেন্ট তার চালু হলো, যেটি 14,370 ছিল, দুজনের একই ছিল, 14,370 ছিল, সেটি কিন্তু দ্বিতীয়জনের ক্ষেত্রে চালু হয়, সেটি বেড়ে গেল। এবারে অপশানের পালা। অপশান দেওয়ার ফলে দুজনেরই বেতনের পুনর্বিন্যাস হবে এবং প্রথমজনের ক্ষেত্রে 14,370 2.57 দিয়ে গুণ করে যা হয় সেটি লেভেল 11-এ গিয়ে ফিট করলো। দ্বিতীয়জনের ক্ষেত্রে কিন্তু এটা একটু বেশি হলো, তার কারণ তিনি একটি ইনক্রিমেন্ট বেশি পেয়েছেন, তার কারণ ইনক্রিমেন্ট আগেই চালু হয়ে গেছে। তার ইনক্রিমেন্ট এর আগেই চালু হওয়ার জন্য তার বেতনটা কিন্তু একটু বেশি বেড়েছে।
প্রথমজন কিন্তু আরও 3 বছর ইনক্রিমেন্ট পাবেন না, কিন্তু দ্বিতীয় জনের ইনক্রিমেন্ট চালু হয়ে গেছে। 10 ইয়ার্স ইনক্রিমেন্ট এটা কিন্তু দুজনেই পাবেন একই দিনে। 11 বছরে প্রথম জনের ইনক্রিমেন্ট চালু হয়ে যাবে, আর দ্বিতীয় জনের ইনক্রিমেন্ট তো আগেই চালু হয়ে আছে। এক্ষেত্রে সেই তফাৎ দেখুন, প্রথম জনের কিন্তু 6টা ইনক্রিমেন্ট লস হয়েছে, দ্বিতীয় জনের কিন্তু ইনক্রিমেন্ট লস হয়েছে 2টি, এখানে যেটা দেখানো হয়েছে। এবং দুজনের বেসিক পে ডিফারেন্স হয়ে গেছে 7,640 টাকা। এক্ষেত্রেও যদি এই পাস গ্র্যাজুয়েটটিকে চেঞ্জ করে আমি যদি অনার্স গ্র্যাজুয়েট করি, মোটামুটি এই পে লেভেলটাও চেঞ্জ হবে, বেসিক পেও চেঞ্জ হবে, এবং এই ডিফারেন্সটাও চেঞ্জ হবে। যদি এই অনার্স গ্র্যাজুয়েটের জায়গায় এটাকে পোস্ট গ্র্যাজুয়েট করি, সেক্ষেত্রে পে লেভেলটাও যেমন চেঞ্জ হবে, তার বেতনের স্ট্রাকচার চেঞ্জ হবে, এবং ডিফারেন্সটাও কিন্তু চেঞ্জ হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এ বিষয়ে কোনো বক্তব্য থাকলে আপনারা কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।